यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे संभवामि युगे युगे। দ্রুপদ রাজার কন্যাকে স্বয়ম্বরে জিতল অর্জুন, কিন্তু দ্রৌপদী হলেন পঞ্চভ্রাতারই ধর্মপত্নী। কারণ কুন্তী মায়ের আদেশ, ভিক্ষা করে যা এনেছ তা 5 ভাইতে ভাগ করে নাও। হায় রে ভাগ্য, কেউ জানতেও চাইল না এতে দ্রৌপদী বা অর্জুনের মত আছে কিনা। এ সবই হলো সময়ের খেলা। সময়ের হাত ধরেই অর্জুনের হয়ে গেল 12 বছরের জন্য বনবাস। সময় দেখা করালো নাগকন্যা উলুপির সঙ্গে। নাগকন্যা বিবাহ করল অর্জুনকে। আবার সময় বন জঙ্গল পাহাড় পর্বত পেরিয়ে অর্জুনকে নিয়ে এলো মণিপুর রাজ্যে। কি সুন্দর মনোরম দৃশ্য! এ কোথায় এলাম আমরা? এ হলো মণিপুর রাজ্য। ভারী শান্ত পরিবেশ। এই স্থানে আমরা কিছুদিন বিশ্রাম নিতে পারি না মুনিবর? অবশ্যই পারি। সবাই এইখানে তাঁবু ফেলো। এই মণিপুর রাজ্যেই আমরা এবার তীর্থ দর্শন করব। যেমন আদেশ করবেন গুরুদেব। অর্জুন, অর্জুন, তুমি ক্ষত্রিয়। এত কঠিন ধ্যান তোমাকে মানায় না। মুনিবর, আমি এখন ব্রহ্মচারী বনবাসী। আত্মরক্ষার্থে তীর ধনুক আমার সাথী হলেও এখন আমার জীবনযাপন ব্রাহ্মণদের মতোই। এই হলো আসল কথা। ব্রাহ্মণ আর ব্রাহ্মণের মতো এরা তো এক হতে পারে না অর্জুন। এ আপনি যথার্থই বলেছেন মুনিবর। তোমার কি আর বনে বনে এইভাবে ঘুরে বেড়ানোর কথা, নাকি তীর্থ দর্শন করা উচিত? এই সময়ে নববিবাহিতা বধূর সঙ্গে সুখে আনন্দে দিন যাপন করবার কথা তোমার। আপনার কিছুই অজানা নয় মুনিবর। জানি তো, তুমি ধর্মপরায়ণ, ন্যায়নিষ্ঠ, বৈবাহিক নিয়ম ভঙ্গ করবে না বলেই আজ তুমি তীর্থে তীর্থে ঘুরে বেড়াচ্ছ। এতে যে আমার মনের ভেতর প্রশান্তি আসে মুনিবর। বেশ, কাল প্রত্যুষেই আমরা তীর্থে বেরোব, মন্দির দর্শনে। বেশ, তাই হবে। প্রণাম মুনিবর। বাহ মুনিবর, সত্যি এ এক অসাধারণ অভিজ্ঞতা। আমার এই তীর্থ ভ্রমণ সার্থক। মণিপুর যে এক মহান পূর্ণ তীর্থ তৃতীয় পাণ্ডব। আপনার প্রতি আমি যে সত্যিই কৃতজ্ঞ।
মণিপুরে তীর্থদর্শন শেষ হলো তৃতীয় পাণ্ডব। এবার মুনিবর, মণিপুরের রাজা চিত্রবাহনের সঙ্গে সাক্ষাৎ করবার ইচ্ছা পোষণ করি। মহারাজ চিত্রবাহন অবশ্যই প্রীত হবেন। তৃতীয় পাণ্ডবের দেখা পেলে উনি ধন্য হবেন। চলো তবে রাজপ্রাসাদেই যাই। বাহ, হস্তিনাপুরের বাইরেও যে এমন সুন্দর মনোরম এক প্রাসাদ ভূমি আছে, এখানে না এলে যে অজানাই থেকে যেত। আমরা তাহলে প্রবেশ করি। হ্যাঁ, অপূর্ব। রাজবাটির উদ্যান অতি চমৎকার। হঠাৎ ইন্দ্রপ্রস্থের কথা মনে পড়ে যাচ্ছে। এ অতি স্বাভাবিক অর্জুন। সব্বাইকে ত্যাগ করে বনবাসী হয়ে থাকা অতি সামান্য ব্যাপার নয় অর্জুন। আসুন মুনিবর, রাজার সাক্ষাতে যাই। দেখুন, নেমে এসো, আমরা অনেক আম পেড়ে নিয়েছি। এই দেখো, ওই আম না পারলে কিচ্ছু হবে না। না, নাগালের ভিতরে যা থাকে সবাই তা নিতে পারে, কিন্তু যেটা নাগালের বাইরে তাকে পাওয়াই হলো আসল। দাঁড়াও দাঁড়াও, তুমি একা পারবে না, আমি আসছি। থাম, যে এক লাফে ছোট্ট নদী পার হতে পারে না সে কিনা উঠবেই বড় গাছে। যা ও করতে পারে সে কি আর আমরা পারি? বালকটির সাহস আছে। রাজ পরিবারেরই কেউ হবে। আমি যতদূর জানি আমি সাহায্য করে আসি। মহারাজা চিত্রবাহনের তো এক কন্যা, পুত্র আছে বলে তো শুনিনি। এবারই নেমে এসো, তোমার কিছু হলে রাজামশাই আমাদের আস্ত রাখবেন না। নেমে এসো। ওমা, ইনি কে? ব্রাহ্মণ, আপনি ভুল দিকে এসেছেন, রাজসভা যে ওদিকে। না সখীগণ, আমি ঠিক জায়গাতেই এসেছি। কি করছেন? ওই ডালে আমাদের না! হ্যাঁ? কি করে সম্ভব হলো? শুধু আমটাই মাটিতে পড়লো। আপনি আপনি কে ব্রাহ্মণ? এমন ধনুর্বিদ্যা খুব কমই দেখেছি। কে আপনি? ব্রাহ্মণ? এত বড় স্পর্ধা আপনার? আমার সঙ্গে এভাবে ব্যবহার করার মানে কি? ক্ষমা করবেন কুমার, আমি অনেকক্ষণ ধরেই লক্ষ্য করছিলাম যে ওই একটি আম আপনাকে খুবই বিব্রত করছে, তাই সাহায্য করতে এসেছিলাম। রাজকন্যা চিত্রাঙ্গদা কারো সাহায্য চায় না। আমার কাছে কিছুই অসম্ভব নয়। হয়তো আরেকটু সময় লাগতো, কিন্তু কার্য হাসিল হতোই। রাজকন্যা আপনি? মহারাজা চিত্রবাহনের একমাত্র কন্যা। ও, ক্ষমা করবেন, আবার ভ্রমবশত মনে হয়েছিল উনি কুমার। রাজকন্যা, রাজকন্যা শিগগির চলুন। কাল যে ছোট্ট হরিণ শাবকটিকে আপনি নিজের হাতে যত্ন করেছিলেন তাকে পাওয়া যাচ্ছে না। সে কি? চলো দেখছি। শোন সখী, আমের ঝুড়ি নিয়ে রেখে আয় উদ্যানের উত্তরের পুকুর ঘাটে।
ও তাই যাই। ওহো, এটাই তো নিলাম না। বৎস অর্জুন, মুগ্ধতায় আচ্ছন্ন হয়ে পড়েছি মুনিবর। কি অদ্ভুত তেজস্বিনী! অর্জুন, আমরা কিন্তু আমাদের আসল উদ্দেশ্যে এখনো রওনা হইনি। মহারাজ চিত্রবাহন, নিশ্চয়ই মুনিবর। চলুন যাই ওনার সভায়। তীর্থ দর্শনে যখন মণিপুরে এসেই গেছি, মহারাজ চিত্রবাহনে সাক্ষাৎ না পেলে তো মণিপুর দর্শনই সম্পূর্ণ হবে না। পুণ্যবান ব্রাহ্মণদের সাক্ষাতে পুণ্য লাভ হলো আমার। আপনারা দয়া করে আসন গ্রহণ করুন। কল্যাণ হোক মহারাজ। আহার না করে আপনারা এ প্রাসাদ ছেড়ে যাবেন না। ব্রাহ্মণের সেবায় যা পুণ্য তা বোধহয় শতবার পূজা অর্চনাতেও মেলে না। আপনি মহানুভব মহারাজা। আপনার আতিথ্যে আমরা মুগ্ধ, আপ্লুত। এ তো আমার পরম সৌভাগ্য ব্রাহ্মণ। অনুগ্রহ করে আপনারা রাজ অতিথি নিবাসে রাত্রি যাপন করুন। আমি নিজে ব্রাহ্মণ সেবা করে পুণ্য অর্জন করতে চাই। সে সুযোগ দয়া করে আমায় দিন। মহারাজ, উনি তো... আপনার মনোবাঞ্ছা পূর্ণ হোক মহারাজ। আমার মন এত অশান্ত হয়ে উঠছে কেন? কে আপনি? ব্রাহ্মণ? এত বড় স্পর্ধা আপনার? রাজকন্যা চিত্রাঙ্গদা কারো সাহায্য চায় না। আমার কাছে কিছুই অসম্ভব নয়। হয়তো আরেকটু সময় লাগতো, কিন্তু কার্য হাসিল হতোই। আমি চিত্রাঙ্গদাকে ভুলতে পারছি না কেন? উফ, মন এত অশান্ত হয়ে উঠছে কেন? হে তৃতীয় পাণ্ডব, বলুন মুনিবর। রাজ্যে অনেক হলো। ঘুমোতে পারছি না মুনিবর। তোমার মন যে এত উতলা, তার কারণটা আমিও যে বুঝতে পারছি। আমি স্থির করেছি, কাল প্রত্যুষেই আমি মহারাজকে আমার মনের কথা বলবো। আমি চিত্রাঙ্গদাকে বিবাহ করতে চাই। কিন্তু আপনি যে... জানি, আমি এই মুহূর্তে ব্রাহ্মণ। আমি মহারাজকে আমার প্রকৃত পরিচয় বলবো। মহারাজ এই ক্ষত্রিয় অর্জুনের সঙ্গে নিশ্চয়ই তাঁর কন্যার বিবাহে রাজি হবেন। আপনার মনের ইচ্ছে যেন পূর্ণ হয়। মহারাজ, আপনার কাছে আমার মনোবাসনার কথা জানাতে অনুমতি চাই। নিশ্চয়ই ব্রাহ্মণ। আপনার মনের কি ইচ্ছা জানতে পারলে আমি অবশ্যই তা পূরণ করার চেষ্টা করব। আমি আপনার কন্যাকে বিবাহ করতে আগ্রহী। এ কি? এ কেমন প্রস্তাব? আমি ক্ষত্রিয়, বিশেষ কারণে বনবাসী হয়ে তীর্থ দর্শনে বেরিয়েছি। ক্ষত্রিয়? তুমি কার পুত্র? নাম কি তোমার? আমি তৃতীয় পাণ্ডব, কুন্তিপুত্র। নাম ধনঞ্জয়। আমি সৎ কুলোদ্ভব। অতএব আপনার কন্যার পানি গ্রহণ করতে কোনো অসুবিধে হবে না। দেখো অর্জুন, আমার কন্যা চিত্রাঙ্গদা পরমা সুন্দরী, কিন্তু আমি তাকে ছোটবেলা থেকে কন্যার ন্যায় পালন করিনি। অস্ত্রবিদ্যা, ধনুর্বিদ্যা, যুদ্ধশাস্ত্রে চিত্রাঙ্গদা পারদর্শী। ও আমার কন্যা নয়, ও আমার পুত্র। আমাদের বংশে এক রাজা ছিলেন, নাম প্রভঞ্জন। পুত্র কামনায় কঠোর তপস্যায় ডুবে গেলেন রাজা প্রভঞ্জন। ঝড়, বৃষ্টি, রোদ কিছুতেই টলানো গেল না তাকে।
অবশেষে সেই তপস্যায় সন্তুষ্ট হলেন দেবাদিদেব মহাদেব। বৎস, চক্ষু উন্মোচন করো, দেখো তোমার সামনে কে দাঁড়িয়ে। এ আমি কি দেখছি? আমার সামনে দাঁড়িয়ে স্বয়ং দেবাদিদেব মহাদেব। এ কি সত্যি না আমার ভ্রম? এ সত্য বৎস প্রভঞ্জন, তোমার তপস্যায় আমি তুষ্ট। বলো, কি তোমার প্রার্থনা? দেবাদিদেব, আমার কোনো সন্তান নেই। আমার বংশ রক্ষা করার কেউ তো রইল না। আমি পুত্র কামনায় এই তপস্যায় বসেছি। তথাস্তু। শুধু তোমার নয়, তোমাদের বংশের প্রত্যেক পুরুষের একটি করে পুত্র হবেই। আমার এই আশীর্বাদ চিরকাল থাকবে তোমাদের বংশের ওপর। আমি ধন্য হলাম ভগবান, আমি ধন্য হলাম। শুধু আমারই হলো এক কন্যা, এই কন্যাই আমার বংশ রক্ষা করবে। যজ্ঞ করে আমার পুত্রীকে আমি পুত্র করে নিয়েছি। তোমার দ্বারা চিত্রাঙ্গদার গর্ভে যে সন্তান হবে সে আমারই বংশধর হবে। যদি তুমি এই কঠিন শর্তে রাজি থাকো, একমাত্র তাহলেই তুমি আমার কন্যাকে বিবাহ করতে পারো। আমি রাজি মহারাজ। ভেবে নাও, আমার কন্যা কোনোদিনই তোমার সঙ্গিনী হয়ে তোমার সঙ্গে বাস করবে না। তোমার সন্তান তোমার বংশের হবে না। চিত্রাঙ্গদার মতো তেজস্বিনী সাহসী কন্যাকে স্ত্রী হিসেবে গ্রহণ করলে আমি গর্বিত হব। তাহলে আর দেরি কিসের? শুভ কাজ যত শীঘ্র সম্ভব সম্পন্ন করা উচিত। অবশ্যই রাজ্যে ঘোষণা করে দাও, পাণ্ডব অর্জুনের সঙ্গে মণিপুরের একমাত্র উত্তরাধিকারী চিত্রাঙ্গদার বিবাহ। আমি তোমাকে স্ত্রী হিসেবে পেয়ে খুবই আনন্দিত হয়েছি। তুমি অর্জুন, শ্রেষ্ঠ বীর। ধন্য তো আমি হয়েছি। কাছে থাকি বা দূরে, তুমি সর্বদাই আমার মনে বিশেষ জায়গায় থাকবে। যতটা বিষময় ছিল তার চেয়ে অর্জুন এখন অনেক তৃপ্ত। সময়ই অর্জুনকে সুসময় দেখিয়েছে। হোক সে বীর, হোক সে পণ্ডিত, সময়ের সামনে সবাইকেই নতি স্বীকার করতে হয়। এই সময়ের আবহমানতায় চিত্রাঙ্গদার গর্ভে এনে দিল এক পুত্র সন্তান, যার নাম বভ্রুবাহন। বিচ্ছেদ যতই কষ্টের হোক, প্রতিজ্ঞা থেকে কি অর্জুন কখনো সরে আসতে পারে? না, পারে না। তাই তো মহাকালের ডাকে বিদায়ের সময় এসে গেল। সেই সময়, সময়ের নাগরদোলায় কেউ খুশি তো কেউ দুঃখী। সময়কে সম্মান না জানিয়ে কেউ পথ চলতে পারে না। কিভাবে এতগুলো দিন কেটে গেল বুঝতেই পারলাম না। আমাদের এই সম্পর্কের আজ এক বিশেষ দিন হতে চলেছে। আমার দৃঢ় বিশ্বাস চিত্রাঙ্গদা পুত্র সন্তানেরই জন্ম দেবে। স্বয়ং মহাদেবের আশীর্বাদ মিথ্যে হয় না। সুসংবাদ এনেছি কুমার, রাজকন্যা এক ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। কি? আজ যে সত্যিই আনন্দের দিন। এই নাও তোমার উপহার। হায়, ওই সন্তান যে আমার, কিন্তু আমি যে ওকে কোনোদিন। তোমার দ্বারা চিত্রাঙ্গদার গর্ভে যে সন্তান হবে সে আমারই বংশধর হবে। যদি তুমি এই কঠিন শর্তে রাজি থাকো, একমাত্র তাহলেই তুমি আমার কন্যাকে বিবাহ করতে পারো। না, আমাকে শর্ত মেনে নিতেই হবে। এই সন্তান নিশ্চয়ই তোমাদের বংশের মুখ উজ্জ্বল করবে। এই 3টে বছর মণিপুরে ভারী সুন্দর কাটালাম প্রিয়ে। মনে হয়
এই তো যেন গতকালই সাক্ষাৎ হলো। আপনাকে ছাড়া বাকি দিনগুলো বড় কষ্টে কাটবে। কাছে থাকি বা দূরে, এ কথা বীরাঙ্গনা চিত্রাঙ্গদাকে শোভা পায় না। তুমি এই রাজ্যের রক্ষাকর্তা, কত বড় দায়িত্ব তোমার ওপর। সে আমি জানি, সেই কর্তব্যে আমি অবহেলা কোনো দিন করব না। তবু স্বামীর জন্য মন বিচলিত হবে, এটা তো স্বাভাবিক। মহারাজ যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞ যখন করবেন, তখন তোমার পিতা নিশ্চয়ই ইন্দ্রপ্রস্থে যাবেন। তুমিও পুত্র বভ্রুবাহন, তখন এসো, আবার দেখা হবে আমাদের। জানবে তোমার পুত্র পাণ্ডবদের পরম প্রিয়। মাতা কুন্তীর আনন্দ আমি এখনই আন্দাজ করতে পারছি। শোক করো না, এই পুত্রকে বড় করে তোলাই তোমার এখন একমাত্র লক্ষ্য হবে। যেন এই পুত্রের মধ্যেই আমি আছি, আমি থাকব। তুমি তেজস্বিনী বীরাঙ্গনা, তোমার স্থান আমার পাশে চিত্রাঙ্গদা। আশীর্বাদ করি তোমার মঙ্গল হোক। চলে গেল অর্জুন মণিপুরকে পেছনে ফেলে, ফেলে গেল চিত্রাঙ্গদাকে, পুত্র বভ্রুবাহনকে। একসময় এরা শুধু থেকে যাবে স্মৃতির অতলে। যা আজ ঝকঝকে বাস্তব, কালই তা ধূসর মলিন। জীবন এগিয়ে চলে, সময় এগিয়ে চলে, নির্মম ভাবে সব কিছুকে পায়ে মারিয়ে সময় বুঝিয়ে দেয়। হে ক্ষুদ্র মনুষ্য, তুমি জানোই না তোমার ভাগ্যে ঠিক পরের মুহূর্তে কি ঘটতে চলেছে। সেই অজানা সময়কে বন্ধু করে এগিয়ে চলে অর্জুন, মহাভারতের পঞ্চভ্রাতার তৃতীয় পাণ্ডব অর্জুন। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.